হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ নয়, যে কোনো ধরনের পরীক্ষা, সেটা তোমরা ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ, পিএসসির যে কোনো পরীক্ষা, এছাড়াও কেন্দ্র সরকারের যে এমটিএস, সিজিএল, সিএসএল, এসএসসি, জিডি, যে কোনো ধরনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই টপিকটা প্রত্যেকেরই খুব পছন্দ। এখান থেকে দুটোকে একটা প্রশ্ন প্রতি পরীক্ষাতেই থাকে। তো দেখো, আজকের আমরা গান্ধীযুগ নিয়ে আলোচনা করব। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই নোট করবে আর ভিডিওটিকে যতটা সম্ভব তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো দেখো, আর মোট দুটো ভিডিওতে তোমাদের গান্ধীযুগ শেষ হবে। দেখো, গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন 2 অক্টোবর 1869 সালে গুজরাটের পোরবন্দরে। আর এনার পিতার নাম ছিল করমচাঁদ গান্ধী। পিতার নাম করমচাঁদ গান্ধী, মাতার নাম ছিল পুতলিবাই, এবং সম্পূর্ণ নাম, গান্ধীজির সম্পূর্ণ নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। এনার 4জন পুত্র ছিল, গান্ধীজির 4জন পুত্র ছিল। এবার দেখো, তোমরা এটা মনে রাখবে, 4টে লাল। 4টে লাল মানে কি? হরিলাল, মণিলাল আর এটা তোমরা 2টো লাল 2টো দাস এভাবে মনে রাখবে। হরিলাল, মণিলাল, রামদাস, দেবদাস, 2টো লাল 2টো দাস, মোট 4জন পুত্র। এবং গান্ধীজির 5ম পুত্র বলা হয় যমুনালাল বাজাজকে। এরপরে দেখো, 1893 সাল। 1893 সালে, এর আগেও কিছু হয়েছিল, তবে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে 1893 থেকে আসল ঘটনা শুরু হবে। তো দেখো, গুজরাটের একজন ব্যবসায়ী ছিল, তার নাম হচ্ছে আবদুল্লাহ। এনার কারখানা ছিল আফ্রিকাতে। আবদুল্লাহর কারখানা ছিল আফ্রিকাতে। এই কারখানা সংক্রান্ত কেস লড়ার জন্য গান্ধীজি 1893 সালে গিয়েছিল আফ্রিকায়। 1893 সালে গিয়েছিল আফ্রিকা। আর এরপরে গান্ধীজি এনার স্ত্রী এবং পুত্রদেরও সঙ্গে নিয়ে গেছিল 1893 সালে। তো গান্ধীজি যখন স্ত্রী আর পুত্রদের আফ্রিকায় নিয়ে গেল, এরপরে গান্ধীজির পরিবারের সাথে এবং গান্ধীজির সাথে বর্ণভেদ হতে শুরু করে। বর্ণভেদ যেখানে হচ্ছিল সেটা হচ্ছে আফ্রিকার নেটল নামে একটা স্থান। তাই তিনি আফ্রিকার নেটলে নেটাল কংগ্রেস স্থাপনা করেছিল এবং বর্ণভেদের সাথে লড়াই করেছিল। আর নেটলে একটা স্টেশন ছিল, রেল স্টেশন, নাম হচ্ছে পিটার্স মার্টিনবার্গ। আর এই স্টেশনে গান্ধী যায় এবং এ গ্রেডের টিকিট কাটে। এ গ্রেডের টিকিট কেটে যখন ট্রেনে ওঠে, তখন তার সাথে বর্ণভেদ হয় এবং ট্রেন থেকে তাকে ফেলে দেওয়া হয়। এখানে লেখা ছিল যে ডগ অ্যান্ড ইন্ডিয়ান নট অ্যালাউড। আর গান্ধীজি কেস করে এর বিরুদ্ধে, এবং আফ্রিকার এই যে নিয়মটা ছিল, এই নিয়মটা বদলাতে বাধ্য হয়েছিল। এরপরে দেখো 1901। তার আগে 1893 আরেকটা জিনিস দেখো, এই যে আফ্রিকাতে এই ঘটনাটা হলো, তারপরে গান্ধীজি এখানে একটা পত্রিকা লেখেন। পত্রিকা, তার নাম হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। এই পত্রিকাটা লেখেন। এরপরে দেখো, আর এটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, ইন্ডিয়ান ওপিনিয়ন সাপ্তাহিক পত্রিকা। এরপরে দেখো 1901 সালে গান্ধীজি ভারতে আসেন এবং কংগ্রেসের কলকাতা অধিবেশনে ভাগ নেয়। আর 1902 সালে গান্ধীজি আবার আফ্রিকায় ফিরে যান এবং অনেক আন্দোলনমূলক কাজ করেন। এই যে আন্দোলনমূলক কাজ করছিল, এই সময়ই এনার সাথে দেখা হয় তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে। এনার সাথে দেখা হয় আফ্রিকাতে। আর গোপাল কৃষ্ণ গোখলেকে গান্ধীজি তার রাজনৈতিক গুরু মেনেছিল। এরপরে গোখলে গান্ধীজিকে বলেছিলেন যে, গান্ধী, তুমি ভারতে চলে যাও এবং ভারতীয়দের জন্য লড়ো। এরপরে আরও কিছু ঘটনা হয়েছিল, তার মধ্যে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি দেখো। গান্ধীজি যে গান্ধীজির সচিব, তার নাম হচ্ছে মহাদেব দেশাই। আর গান্ধীজি যে অনশনের প্রেরণা পেয়েছিল, সেটা হচ্ছে রাশিয়ার একজন লেখক ছিল, তার নাম হচ্ছে রাস্কিন। অনশনের প্রেরণা পেয়েছিল রাশিয়ার লেখক রাস্কিন। এভাবে তোমরা রিলেট করতে পারবে। আর এটা হলো কিসের? অনশনের। এবং আন্দোলন, গান্ধীজি
আন্দোলনের প্রেরণা পেয়েছিল লিও টলস্টয়ের থেকে। লিও টলস্টয় এনার কাছ থেকে আন্দোলনের প্রেরণা পেয়েছিল। এই দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 9ই জানুয়ারি 1915 সাল। এই সময় কী হয়েছিল, গান্ধীজি পার্মানেন্টভাবে ভারতে চলে এসেছিল 9ই জানুয়ারি 1915 সালে। তাই ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। প্রবাসী ভারতীয় দিবস এই দিবস পালন করা হয় 9ই জানুয়ারি 9 জানুয়ারি পালন করা হয়। আর 1915 সালে এসেছিল তাই পালন করা হয়। এবার এর 1 বছর পরে 1915 সালে ভারতে আসলো। 1 বছর পরে কী করলো, 1916 সালে কী করলো, সবরমতী আশ্রম স্থাপনা করলো। সবরমতী আশ্রম স্থাপনা করলো 1916 সালে। এবার এই যে সবরমতী আশ্রম স্থাপনা করলো, এই আশ্রম স্থাপনের জন্য টাকা দিয়েছিল বা নির্মাণের জন্য যে খরচ সেটা দিয়েছিল হচ্ছে আম্বালাল সারাভাই। এটা তোমরা মনে রাখবে, আম্বালাল সারাভাই। সবরমতী আশ্রম স্থাপনের জন্য টাকা দিয়েছিল আম্বালাল সারাভাই। 1916 সাল হলো। এর 1 বছর পরে মানে 1917। এছাড়া দেখো 1916 সালে কিন্তু আরও কিছু ঘটনা হয়েছিল, সেগুলো তোমাদের কিছু মনে রাখতে হবে। 1916 সালে লখনৌ অধিবেশন হয়েছিল। কংগ্রেসের লখনৌ অধিবেশন হয়েছিল। আর এই অধিবেশনে অধ্যক্ষতা করেছিল অম্বিকাচরণ মজুমদার। এখানে গান্ধীজি ভাগ নিয়েছিল এবং এই লখনৌ অধিবেশনেই বিহারের রাজকুমার শুক্লা তার সাথে সাক্ষাৎ হয় গান্ধীজির। বিহারের রাজকুমার শুক্লার সাথে গান্ধীজির সাক্ষাৎ হয় এই লখনৌ অধিবেশনে গিয়ে। এবার এখান থেকে একটা প্রশ্ন এসেছিল বিগত বছরের পরীক্ষায়, যে গান্ধীজিকে কংগ্রেসে যুক্ত হওয়ার জন্য কে বলেছিল? তাহলে সঠিক উত্তর হবে রাজকুমার শুক্লা। এরপরে দেখো 1917 সাল। 17 সালে কী হয়েছিল? 17 সালে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ। 17 সালে আরও কিছু হয়েছিল। এই যে চম্পারণ সত্যাগ্রহ, এটা আসলে কি? এটা হচ্ছে নীল জমিদারদের জন্য এই সত্যাগ্রহ, এই চম্পারণ সত্যাগ্রহ। আর এই চম্পারণ সত্যাগ্রহে এটা খুব গুরুত্বপূর্ণ। চম্পারণ সত্যাগ্রহে রবীন্দ্রনাথ ঠাকুর ইনি গান্ধীজিকে একটা উপাধি দিয়েছিল, তার নাম হচ্ছে মহাত্মা। চম্পারণ সত্যাগ্রহে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিল, এটা তোমাদের জানতে হবে। 1918 সাল। এরপরে দেখো 1918 সালের দুটো ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 18 সালে একটা হচ্ছে 15ই মার্চ, আর একটা হচ্ছে 22শে মার্চ। 15ই মার্চ 22শে মার্চ। 15ই মার্চ কী হয়েছিল? 15ই মার্চ হয়েছিল আহমেদাবাদের কাপড় মিল এই আন্দোলন। এখানে আন্দোলনের শ্রমিকরা মানে 30% বোনাস চাইছিল। 30% বোনাস চাইছিল, কিন্তু কোম্পানি দিচ্ছিল না। এরপর গান্ধীজি এখানে কেস করেন এবং গান্ধীজি কেসে জেতেন, আর শ্রমিকরা 30% বোনাস পেয়েছিল। এবং এখানেই প্রথম গান্ধীজি এই যে আহমেদাবাদ এখানেই গান্ধীজি প্রথম অনশন ছিল আহমেদাবাদ মিল শ্রমিক। এটা কিন্তু গান্ধীজির প্রথম অনশন ছিল ভারতে। এরপরে দেখো 22শে মার্চ। এখানে কী হয়েছিল? এটা হয়েছিল যে খেরা সত্যাগ্রহ। এটা কী ছিল? এটা হচ্ছে কৃষকদের ট্যাক্স সম্পর্কিত আন্দোলন। 22শে মার্চ খেরা, 15ই মার্চ এটা হয়েছিল হচ্ছে আহমেদাবাদ মিল আন্দোলন। এই দুটোই হয়েছিল 1918 সালে। এরপরে দেখো 1919 সাল। 1919 সালে আসলেই তোমাদের মনে করতে হবে রাওলাট অ্যাক্ট। 1919। এবার দেখো এই যে রাওলাট অ্যাক্ট, এটা আসলে কি? তো দেখো পুলিশরা মানে এই অ্যাক্ট দ্বারা পুলিশরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে এবং তার জন্য ওই ব্যক্তির কাছে কোনো কথা শোনা যাবে না, মানে শুনবেই না কোনো কথা, গ্রেপ্তার করবেই। কোনো উকিল রাখা যাবে না, কারো কাছে কোনো আবেদন করা যাবে না। তো এই অ্যাক্ট মানে হচ্ছে এই ঘটনাটা। আর
এই যে রাওলাট অ্যাক্ট, এই রাওলাট অ্যাক্টটাকে গান্ধীজি কালা আইন বা কালা কানুন বলেছিল। কালা আইন বা কালা কানুন, এটা বলেছিল গান্ধীজি রাওলাট অ্যাক্টকে। আর এই আইনের বিরুদ্ধে 30শে মার্চ 1919 সালে স্বামী শ্রদ্ধানন্দ আন্দোলন করেন। আর এই আন্দোলনের নাম দেওয়া হয়েছিল কর মদ্য অথবা কর দেব না বা কর দেবে না। এই আন্দোলন শুরু হয়েছিল। আর কর মদ্য বা কর দিও না, এই যে স্লোগানটা ছিল, এই স্লোগানটা ছিল হচ্ছে বল্লভভাই প্যাটেলের। এবং 1919 সালেই গান্ধীজিকে জেলে পাঠানো হয়েছিল। 1919 সালেই জেলে পাঠানো হয়েছিল এবং এই জেলে পাঠানোর ফলে বিরোধ দেখা যায়। আর এই আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল হচ্ছে পাঞ্জাব। এবার পাঞ্জাবের প্রধান দুজন নেতা ছিল, একজন হচ্ছে সৈফুদ্দিন কিচলু, আর একজন হচ্ছে সত্যপাল। এই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার ফলে এই আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে যায়। তারপরে হয়েছিল 13ই এপ্রিল 1919। এই সময় কী হয়েছিল, সৈফুদ্দিন কিচলু আর সত্যপাল এদের মুক্তির জন্য পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ স্থানে একটা বৈশাখীর দিন আন্দোলন শুরু হয়েছিল। তো এটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কিন্তু এনাদের ওপর গুলি চালানো হয়েছিল। গুলি চালিয়েছিল হচ্ছে আর ডায়ার। এটা কিন্তু কনফিউজ হয়, আর ডায়ার আর হচ্ছে ও ডায়ার। গুলি চালিয়েছিল হচ্ছে আর ডায়ার, আর গুলি চালানোর আদেশ দিয়েছিল ও ডায়ার। এটা খুব কনফিউজ হয়। আর ডায়ার চালিয়েছিল আর ও ডায়ার অনুমতি দিয়েছিল গুলি চালানোর। এবার এই গুলি চালানোর ফলে প্রায় 1600-র বেশি লোকজন মারা যায়। এই ঘটনাটি হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। এই হত্যাকাণ্ডের পরে গান্ধীজি কেশরী হিন্দ উপাধি ত্যাগ করে এবং রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করে। আর ডক্টর শঙ্কর নাইয়ার, ইনি ভাইসরয়ের কার্যকারী পরামর্শদাতা, এই পদটা ত্যাগ করে। তো এরপরে দেখো, এই যে হত্যাকাণ্ডটা হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য 1919 সালেই হান্টার কমিশন গঠন হয়। আর এই যে হান্টার কমিশন, এটা রিপোর্ট দিয়েছিল 1920 সালে। হান্টার কমিশনে 3 জন ভারতীয় ছিল আর 5 জন ছিল ইংরেজ, মোট 8 জন সদস্য ছিল। এবার এই যে কমিশন রিপোর্ট দিল, এই কমিশনের রিপোর্ট ভারতীয়দের বিপক্ষে ছিল। সেখানে বলা হয়েছিল যে ও ডায়ার গুলি চালিয়েছিল, আর ডায়ার গুলি চালিয়েছিল এমন পরিস্থিতিতে, মানে সেই পরিস্থিতিতে এটা ঠিকই ছিল, সেটা এখানে বলা হয়েছিল। এবং যেখানে 1600-র বেশি মানুষ মারা যায়, এদের হিসাবে বলা হয়েছিল 379 জন মারা গেছে, এটা বলা হয়েছিল। আর এটা বলার পরে কী হয়েছিল, ভারতে আন্দোলন চরম সীমায় পৌঁছে গেছিল। এর ফলে ওডারকে সাসপেন্ড করা হয় এবং ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনার 20 বছর পরে, মানে 1940 সালে উদ্ধম সিং কী করেছিল, ইংল্যান্ডে গিয়ে ওডারকে হত্যা করেছিল। এরপরে দেখো 1920 সালে কী হয়েছিল, 1920 সালে মানে 1 আগস্ট 1920 সাল, এখানে গান্ধীজি এই অসহযোগ আন্দোলন শুরু করেছিল। 1 আগস্ট 1920 সালে অসহযোগ আন্দোলন গান্ধীজি শুরু করেছিল। তিনি বলেছিলেন যে ইংরেজদের কোনো রকম সহযোগিতা করা হবে না এবং ইংরেজদের সম্পূর্ণ বহিষ্কার করা হবে। গান্ধীজি বলেছিলেন যে ইংরেজদের তৈরি করা স্কুলে কোনো ভারতীয় ছাত্র যাবে না, এ ধরনের বিভিন্ন কথা বলেছিল। আর এভাবেই অসহযোগ আন্দোলন চলাকালীন 5ই ফেব্রুয়ারি 1922 এই সময় কী হয়েছিল, চৌরি চৌরা ঘটনা। এই ঘটনাটা কি দেখো, এই যে অসহযোগ আন্দোলন চলছিল, এই আন্দোলনকারী এনারা 5ই ফেব্রুয়ারি 1922 সালে 22 জন পুলিশকর্মীকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল। এবার গান্ধীজি বুঝতে পারলো যে ইংরেজরা এবার আন্দোলনকে দমন করবে, তাই 12ই ফেব্রুয়ারি 1922 মানে চৌরি চৌরা ঘটনা হওয়ার 7 দিন পরে 12ই ফেব্রুয়ারি 1922 সালে গান্ধীজি অসহযোগ আন্দোলনকে স্থগিত করে দেয়। অসহযোগ আন্দোলন
স্থগিত করে দেয় 12 ফেব্রুয়ারি 1922 সালে। আর এরপরে দেখো 1924 সাল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ 1924 সালে বেলগাঁও অধিবেশন, কর্ণাটকের একটা স্থান হচ্ছে, তার নাম হচ্ছে বেলগাঁও। এই অধিবেশন হচ্ছে গান্ধীজির একমাত্র অধিবেশন যেখানে গান্ধীজি অধ্যক্ষতা করেছিল। কংগ্রেসের একমাত্র অধিবেশন হচ্ছে বেলগাঁও, যেখানে গান্ধীজি অধ্যক্ষতা করেছিল। এটা খুব গুরুত্বপূর্ণ। 12 মার্চ 1930 সালে গান্ধীজি কী করলো? গান্ধীজি এখানে ডান্ডি যাত্রা শুরু করলো, ডান্ডি মার্চ। তোমরা ডান্ডি যাত্রা মনে রাখবে না, ডান্ডি মার্চ মনে রাখবে। কেন মনে রাখবে? কারণ দেখো এই ঘটনাটা শুরু হয়েছিল 12 মার্চ, যেহেতু মার্চ মাসে শুরু হয়েছিল, তোমরা ডান্ডি মার্চ মনে রাখবে, তাহলে এই তারিখটা মনে থাকবে। 12 মার্চ 1930 সালে গান্ধীজি ডান্ডি মার্চ শুরু করেছিল। আর এখানে যখন শুরু করেছিল তখন 78 জন শুরু করেছিল, 78 জন। এবার কোনো কোনো জায়গায় 80ও থাকে, কোনো জায়গায় 78 থাকে, তবে এসএসসি এটা 78ই উত্তর নেয়। এই 78 জনের মধ্যে একজন ছিল সরোজিনী নাইডু। এটা খুব গুরুত্বপূর্ণ, সরোজিনী নাইডু। আর এই যে যাত্রাটা ডান্ডি মার্চ, এই যাত্রাটা শুরু হয়েছিল সবরমতী আশ্রম থেকে 78 জনকে নিয়ে গান্ধীজি ডান্ডি মার্চ শুরু করেছিল, এবং এদের মধ্যে একজন ছিল সরোজিনী নাইডু। আর এই যে ডান্ডি মার্চটা, এটা সমাপ্ত হয়েছিল 12 মার্চ শুরু হয়েছিল এবং সমাপ্ত হয়েছিল 6 এপ্রিল 1930 সালে এই ডান্ডি মার্চ সমাপ্ত হয়েছিল। এবার দেখো যখন সমাপ্ত হচ্ছিল, সমাপ্তের সময় দেখলো অনেক হাজার লোক এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছে, ডান্ডি মার্চের সাথে কয়েক হাজার লোক যুক্ত হয়ে গেছে। তখন গান্ধীজি ভাবলো কি, এতজন লোক যখন যুক্ত হয়ে গেছে, আমরা নতুন একটা আন্দোলন শুরু করে দিই। সেই আন্দোলনটার নাম কি রাখা হলো? নাম রাখা হলো সবিনয় অবজ্ঞা আন্দোলন। এই আন্দোলন শুরু হয়ে গেল 6 এপ্রিল 1930 সালে। সবিনয় অবজ্ঞা আন্দোলন শুরু হয়ে গেল। 1930 সালেই লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়, প্রথম গোলটেবিল বৈঠক। এই বৈঠকের আয়োজন করেছিল র্যামসে ম্যাকডোনাল্ড, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল। র্যামসে ম্যাকডোনাল্ড এই আন্দোলনের আয়োজন করেছিল। এখানে গান্ধীজিকে নিমন্ত্রণ করা হয়েছিল যাওয়ার জন্য, কিন্তু গান্ধীজি এখানে যায়নি। এরপর দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে, দ্বিতীয় গোলটেবিল বৈঠক। এই সময় কী হলো দেখো, প্রথম গোলটেবিল বৈঠক যখন চলছিল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল র্যামসে ম্যাকডোনাল্ড, আর ভারতে তখন ছিল হচ্ছে আরউইন। এবার প্রথম গোলটেবিল বৈঠকে যেহেতু গান্ধীজি যায়নি, তাই ম্যাকডোনাল্ড আরউইনকে চাপ দিল, বলল গান্ধীজির সমস্ত যে দাবিগুলি আছে, গান্ধীজির সমস্ত দাবি মেনে নিতে এবং তাকে ইংল্যান্ডে পাঠাতে এই বৈঠকে ভাগ নেওয়ার জন্য। এবার আরউইন কী করলো? 5 ফেব্রুয়ারি 1932 সালে গান্ধীজির সাথে একটা চুক্তি করলো। এই চুক্তিটার নামই হচ্ছে গান্ধী আরউইন চুক্তি। 5 ফেব্রুয়ারি 1932, সরি এটা ফেব্রুয়ারি নয়, মার্চ হবে, 5 মার্চ 1932। আর এই চুক্তিতে কী বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল সমস্ত কয়েদিদের ছেড়ে দেওয়ার কথা। মানে গান্ধীজি এটা বলেছিল আরউইনকে বলেছিল সমস্ত কয়েদিদের ছেড়ে দিতে হবে, কিন্তু আরউইন কী করলো? মানে কথার জালে বা ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিল গান্ধীজিকে। আরউইন বলল সমস্ত রাজনৈতিক কয়েদিদের ছেড়ে দেওয়া হবে। যেহেতু রাজনৈতিক কয়েদিদের ছেড়ে দেওয়ার কথা বলেছিল চুক্তিতে, তাই ভগৎ সিংকেও লাস্টে ছাড়েনি। এরপরে চুক্তি যেহেতু হয়ে গেল, এরপরে কী করলো? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি ভাগ নিল। দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 7 সেপ্টেম্বর 1931 সালে। আর গান্ধীজি এই ইংল্যান্ডে গিয়েছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভাগ নেওয়ার জন্য। ইংল্যান্ডে গেছিল SS রাজপুতানা জাহাজ দ্বারা, রাজপুতানা। আর গান্ধীজির পোশাক কী ছিল? গান্ধীজির পোশাক ছিল কি? শুধুমাত্র একটা ধুতি। যেহেতু এই পোশাকে গেছিল, তাই ইংল্যান্ডের বিপক্ষে নেতা ছিল উইনস্টন চার্চিল। ইনি গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলেছিল। এরপরে দেখো,
আচ্ছা, এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকেই ম্যাকডোনাল্ড গান্ধীজিকে বলেছিল যে 1909 সালে যেমন মুসলিমদের জন্য আলাদা ক্ষেত্র দেওয়া হয়েছিল, তেমনই দলিতদের জন্য আলাদা ক্ষেত্র দিতে চায়। এবার গান্ধীজি রাজি হয়নি। তিনি জানতেন যে ভারতকে ভেঙে দুর্বল করার চেষ্টা চলছে, তাই গান্ধীজি ওই বৈঠক ছেড়ে চলে আসে। এবার চলে আসার পরে যখন গান্ধীজি মুম্বাই আসে, সেখানে কী করলো, আরউইন গান্ধীজিকে নিয়ে পুনার নর্মদা জেলে ঢুকিয়ে দিল পুনার নর্মদা জেলে। এবার B.R. আম্বেদকর এমন ব্যক্তি ছিল, ইনি এই 3টি গোলটেবিল বৈঠক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টি গোলটেবিল বৈঠকেই ভাগ নিয়েছিল। এবার তৃতীয় গোলটেবিল বৈঠক দেখো, 1932 সালে এটা হয়েছিল। তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 সালে। এখানে ম্যাকডোনাল্ড কী করলো, সাম্প্রদায়িক বাটোয়ারা করলো। এখানে দলিত মানে SC STদের আলাদা স্থান দেওয়া হলো। গান্ধীজি আম্বেদকরকে অনেক বোঝায়, কিন্তু তার কথা শোনেনি, তাই গান্ধীজির জেলে অনশনে বসে। এবার তখন কী করলো, জওহরলাল নেহরু আম্বেদকরকে বোঝালো, এবং অনেক বোঝানোর পরে গান্ধীজি আর আম্বেদকর B.R. আম্বেদকর এনাদের মধ্যে পুনা চুক্তি হলো। পুনা চুক্তি 24শে সেপ্টেম্বর 1932 সালে গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হলো। এরপরে দেখো 1940 সাল। এখানে কী হয়েছিল, 1940 সালে গান্ধীজি ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করে। ব্যক্তিগত সত্যাগ্রহ এটা শুরু করে। এই যে সত্যাগ্রহ, ব্যক্তিগত সত্যাগ্রহ, এরই অন্য নাম ছিল দিল্লি চলো আন্দোলন। এবার এখান থেকে একটা প্রশ্ন আসে, প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে বা দ্বিতীয় কে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী তার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী জওহরলাল নেহেরু। আর দ্বিতীয় ব্যক্তিগত সত্যাগ্রহী এর নাম হচ্ছে বিনোবা ভাবে। তিনি হচ্ছে দ্বিতীয় ব্যক্তিগত সত্যাগ্রহী। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা 2021 সালে নেভির পরীক্ষায় এসেছিল যে দ্বিতীয় ব্যক্তিগত সত্যাগ্রহী কে, বিনোবা ভাবে। তো আজকের মতো এটুকুই থাক। পরের ভিডিওতে বাকি অংশটা এবং কংগ্রেসের সবকটি অধিবেশন আর গান্ধীজিকে কে কোন উপাধি দিয়েছিল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, গান্ধীযুগ যদি আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করি তাহলে কিন্তু দুটো ক্লাসে কোনো দিনই সম্ভব নয়। তো আমরা এখানে যেগুলি আলোচনা করব সেগুলি প্রত্যেকটি প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় এসেছিলো। আমরা এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলি কিছু আলোচনা করলাম বা বললাম প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের। আর ভিডিওটা জানি না আপলোড করতে পারবো কি পারবো না, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথেই ডিলিট হয়ে যাচ্ছে। আর তোমরা কিন্তু ভিডিওটিকে খুব বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ ভিডিওটা করার জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। সম্পূর্ণ গান্ধীজি করতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে বা দুটো একটা ভিডিও সম্ভব নয়। তো আমাকে প্রথমে খুঁজতে হয়েছে কোন কোন পরীক্ষায় কোন প্রশ্নগুলি এসেছে বা কোনগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটিকে। ধন্যবাদ।